আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমত তোমরা সবাই ভালো আছো। এমএসএম একাডেমিক কেয়ারের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এসএম মুনতাসির হোসেন মাহি। চলো আজকের জিনিসটা শুরু করা যাক। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের কিছু অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডভার্বের কিছু শর্টকাট শিখছিলাম, যে একটা আমাদের যদি স্পেসিফিকভাবে একটা কোনো ওয়ার্ড দিয়ে দেয় সেটার জন্য আমরা চিনতে পারি যেটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আজকে চলো সেইটার কিছু যেটা লিগ্যাল ফর্ম যেটা বলে, মানে নিয়ম, যে রুলস যেটা, সেটা আমরা শিখবো। সো চলো শুরু করা যাক। আজকে ভিডিওটা তো বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু নিয়ম আছে যেগুলো শিখলে আমাকে খুব ইজিলি আজকে যে বিষয়টা আরো বলে এটা বলে তোমাদের ক্লিয়ার হবে যে গতকালকে আমরা যেটা শিখছি পার্সোনাল নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্ষেত্রে, যে একটা সিঙ্গেল ওয়ার্ড যদি দিয়ে দেয় যে সেটা কোন ফর্মে, মানে কোন নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, সেটা যেন চিনতে পারি। আজকে আমরা যেটা শিখবো যে তোমাদের যদি একটা ওয়ার্ড দিয়ে দেয়, যেমন হি ইজ এ গুড বয়, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দিয়া, এখানে একটা সেন্টেন্স দিয়ে এখানে তোমাদের প্রত্যেকটা চিনতে হবে যে এখানে কোনটা কোন কোন পার্টস অফ স্পিচ। যেমন এখানে হি, আমরা সাধারণত জানি কোনো কিছুর নাম যদি উল্লেখ করা হয় তাহলে সেটা নাউন হয়। ধরো এটা নাউন, এটা যদি বলা হয় তাহলে এটা হচ্ছে তোমার বি ভার্ব, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে তোমার আবারও নাউন। এখন এই জিনিসটা আমি কিভাবে বুঝলাম? আমি বুঝছি বলে বাট তোমরা এই জিনিসটা কিভাবে বলতে, এর কিছু রুলস আছে, সেই রুলসটাই আজকে আমরা শিখবো। তো চলো চলো শুরু করা যাক। আশা করি আজকে ক্লাসটা অল্প কিছুক্ষণ হলেও তোমাদের সবাই বুঝতে সুবিধা হবে। জিনিসটা তোমাদের যতটা ইজি করে দেওয়া যায় ততটাই আমার কাছে ভালো। আমি সেটাই তোমাদের চেষ্টা করবো যে যতটা ইজি করে দেওয়া যায় তোমাদের জন্য। তো চলো প্রথমে শুরু করা যায় যে নাউন এর ব্যবহার। আরেকটা বিষয় তোমাদের, আমি অত্যন্ত দুঃখিত, আমি খুব দুঃখিত যে গত ক্লাসের ভিডিওটা যে একটু বোর্ডের লেখাটা বুঝতে অনেকের অসুবিধা হচ্ছিল। আশা করি আজকের ভিডিওটায় বোর্ডের লেখাটা এবং কথাটা সবার ইজি হবে বুঝতে। তো চলো দেখা যাক যে প্রথমে আসে কি নাউনের ব্যবহার। এখন নাউনের ব্যবহারে মানে একটা নাউন, এটা মেনলি কি আমরা কিভাবে বুঝবো যে এইটাই নাউন হবে? একটা সেন্টেন্স দিয়ে দিলে যে এখানে এটা নাউন হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এখন এর সর্বপ্রথম রুল সেটা হচ্ছে আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে সর্বদা নাউন বসে। আচ্ছা তোমরা কি জানো আর্টিকেলগুলো কি কি? আর্টিকেলগুলো কিন্তু অবশ্যই সবাই জানি, এ এন ডি। তাহলে আর্টিকেলের পরে সর্বদা কি বসে? আর্টিকেল এর পরে নাউন বসে। তাহলে আর্টিকেলের পরে নাউন বসে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি যে কেমন হতে পারে। যেমন I saw the separation. এখানে একটা আমি সেন্টেন্স লিখছি, আই স দ্য সেপারেশন, মানে কি আমি তাদের বিচ্ছেদটা দেখছিলাম। এখানে কি আর্টিকেল ফর্ম, তুমি বুঝতে পারছো? আর্টিকেলটা তো দেখলেই ইজিলি বোঝা যায় যে এখানে যে দা হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা কি দেখছি? আর্টিকেলের পরে সবসময় কি বসে? সবসময় নাউন বসে। এটা হচ্ছে আমাদের রুলস। কিন্তু এই দেখো আমরা কালকে যে শর্টকাট শিখছিলাম যে কোনো পরে যদি শান বসলে সেটা কিন্তু নাউন হয়ে যায়। তোমাদের যদি স্পেসিফিকভাবে একটা দিয়ে দেবে সেপারেশন অর্থাৎ কি ধরনের সেটা নাউন হতো, তখন সেটা সেন্টেন্স অনুযায়ী দেবে, তখন কিন্তু আমাদের এই রুলসগুলো অ্যাপ্লাই করতেই হবে। তুমি কিন্তু তখন ওই যে কালকে যে রুলসটা শিখছিলাম গত ক্লাসে, যে শান, মেন্ট, লেস, নেস এগুলো থাকলে যে হচ্ছে নাউন হয়, এই রুলসটা কিন্তু তখন এই সেন্টেন্সের ক্ষেত্রে খাটবে না। ওইটা খাটবে শুধুমাত্র, এটা এখানেও খাটবে বাট স্পেসিফিক সবসময় খাটবে না। এইটা সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় এই রুলসগুলো দেখতে হবে। ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী রুলসে দেখা যায় যে দেওয়া আছে পসেসিভ কেস। আচ্ছা আগে লিখি পসেসিভ কেস। পসেসিভ কেসের পরে সর্বদা
হচ্ছে নাউন বসে। এখন পসেসিভ কেস জিনিসটা কি? পসেসিভ কেস হলো যে মানে ব্যক্তির যখন পার্সন যেমন আমার, তোমার, তার, তার এক কথায় বলতে গেলে র যুক্ত পার্সন। এটা সব থেকে বোঝার জন্য র যুক্ত পার্সন। এটা কিন্তু অবশ্যই পার্সন হতে হবে। যেমন যেমন কি একটা উদাহরণ দাও, যেরকম আমার নাম কি মাহিম, তাহলে কি লেখা যায় যে মাহিমস, মানে কি মাহিমের, তাই না? আবার কি লেখা যায় যে হিজ, মানে কি তার, বা কি হিম, যাই হোক, বা দেয়ার, দেয়ার মানে কি তার। এই যে এই টাইপের, বা আওয়ার মানে কি আমাদের, মানে হচ্ছে কি র যুক্ত পার্সনের ক্ষেত্রে সবসময় কি হতে পারে, সবসময় এই র যুক্ত পার্সনকে আমরা কি বলি, পজিটিভ কেস বলি। এই পজিটিভ কেসের পরে সর্বদা কি হবে, নাউন হবে। যেমন একটা উদাহরণ দেখি, his proposal is good। দেখো এখানে একটা আমরা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি যে his proposal is good। এখানে his, তাহলে দেখো his আছে, his মানে কি তার। এখন এখানে তার রসের লাস্টে যুক্ত, তাহলে কি এটা পসেসিভ কেস। তাহলে এটা যখন পসেসিভ কেস হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে পসেসিভ কেসের পরে যে অর্ডার থাকবে সেটা অলওয়েজ নাউন হবে। তাহলে ক্লিয়ার? এখানে তাহলে প্রপোজাল কি, প্রপোজাল কিন্তু একটা নাউন। আশা করি তোমাদের সকল ক্লিয়ার হয়েছে, কারণ হিজ হচ্ছে পসেসিভ কেস। আচ্ছা, তারপরে আসে পরবর্তী রয়েছে যে পরবর্তী রয়েছে তার পরবর্তী রয়েছে কি, যে অ্যাডজেক্টিভের পরে সর্বদা অ্যাডজেক্টিভ এর পর, এখানে অ্যাডজেক্টিভের পর সর্বদা নাউন বসে। কারণ অ্যাডজেক্টিভ বলতে কিন্তু তোমাদের আগে মাথায় রাখতে হবে কোনগুলো, যে মানে অ্যাডজেক্টিভ বলতে কি বুঝি, যে হচ্ছে দোষ গুণ অবস্থা বোঝাবে, যেরকম হচ্ছে আমার, ভালো, খারাপ, এই টাইপ, মানে যেগুলো দোষ গুণ একটা এক গুণ বোঝাবে, তখন সেটা অ্যাডজেক্টিভ। এটা তো প্রাথমিক। এছাড়াও যদি তোমার একটা সিম্পল ওয়ার্ড বলো, তখন তো আমরা কালকে শিখছি যে কোনগুলোর ক্ষেত্রে কোন একটা সাফিক্স যুক্ত হলে, যে সাফিক্সগুলো যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, সেগুলো এক্ষেত্রে কাজে দেবে। তাহলে একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন people like old tradition। এখন দেখো এখানে পিপল লাইক ওল্ড ট্র্যাডিশন, এটা মানে কি বলতো, যে হচ্ছে মানুষ যে প্রাচীন যে ট্র্যাডিশন আছে বা সভ্যতা যেটা আছে সেটা পছন্দ করে। তাহলে এখানে ওল্ড বলতে কিন্তু একটা দৈর্ঘ্য, একটা অবস্থা বোঝাচ্ছে, যেটা প্রাচীন কালের কথা বোঝাচ্ছে। তাহলে এখানে যখন ওল্ড ওই মিনে বোঝাচ্ছে, তাহলে এখানে ওল্ড কিন্তু কি বলতো, ওল্ড কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি, নাউন। এখানে তুমি ওই রুলসটা খাচ্ছ, মানে তুমি যদি ভাবো যে স্যার হ্যাঁ এখানে যে যে শানযুক্ত হয়েছে, তা আমরা কি এই দিকে কি বলতে পারবো না? এখন জিনিসটা পারবো, বাট কি সব ক্ষেত্রে এই জিনিসটা তোমার কাজে দেবে না। তো মনে হতেই পারে অনেকে যে এখানে যে শানযুক্ত হয়েছে, এখানে হচ্ছে আলোযুক্ত হয়েছে, এখানেও শানযুক্ত হয়েছে, তাহলে তোমরা এই দিকেই বলতে পারি যে হচ্ছে এটা নাম, এটা নাম, এটা নাম। বাট বিশ্বাস করো, তুমি যখন একটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখবা, এটা সব ক্ষেত্রে কাজে দেবে না। সো যদি তোমাদের পরীক্ষায়, তো এটা খুবই কম আসে বলতে গেলে, এটা জাস্ট তোমার একটা বেসিক ধারণা রাখার জন্য, বা তুমি যখন একটা একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখবা, ফ্রি হ্যান্ড রাইটিং বলে বুঝো, আশা করি বুঝো সবাই। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে যে একটা প্যারাগ্রাফ অনেক সময় দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম, এমন খুবই কম আছে যারা প্যারাগ্রাফ বা ওই টাইপের কম্পোজিশন আমরা মুখস্থ করি, ঠাডা মুখস্থ যারা করে, এটা খুবই কম করি আমরা। আমরা কী করি, বানাই লিখি, ওই যে বানাই লেখা ওইটারে বলে ফ্রি হ্যান্ড রাইটিং। এবং তুমি একটা বানাই লেখা সব থেকে মূল কি জানো, আমাদের ব্রেনের থটে কিন্তু থাকে যে কীভাবে কী লিখবো, কিন্তু সেই জায়গায় ট্রান্সলেট করে সাজায় গোছাই আমরা অনেকে লিখতে পারি। এটা ম্যাক্সিমাম লোকই পারে না সাজায় গোছায় লিখতে। এখন সেই সাজায় গোছায় লেখাটা কি, এইটাই যখন তোমার মাথায় একবার ক্যাচ করবে যে সবসময় অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, বা এই যে রুলস বা এই যে ফলোটা, এটা যখন তোমার একবার অভ্যাস হয়ে যাবে, ইউজড হয়ে যাবে তুমি এই জিনিসটায়, তখন দেখা যাবে যে যে তোমার আর যাই লিখতেছো, তোমার কোনো সেন্টেন্সে ভুল যাবে না, তোমার কোনো গ্রামাটিক্যাল ভুল যাবে না, তোমার যা লিখবে সেটা সঠিক হবে। হ্যাঁ, হয়তো বানান টানান ওগুলো আলাদা, বাট তুমি
নিচে যদি বলো গ্রামাটিক্যাল ভুল, সেটা তোমরা চাইবে না। সো এটা অতীব গুরুত্বপূর্ণ। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি জানো, যে এইটা দরকার তোমার ফ্রি অ্যান্ড নাইনটি জন্য। গত কালকে যেটা শেখাইছি ওইটা ওই যে 9-10-এর বা ইন্টারের যে ফার্স্ট পেপারে যে এক থেকে একটা দুইটা আসে, ওইটাই দিয়ে শুধুমাত্র ওই যে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দেয়, তখন এটা কী লাগে। আবার অনেক সময় দেখা যায় কি যে প্যাসেজ আসে না, একটা তো প্যাসেজ আসে, যে প্যাসেজে ডাইরেক্ট উল্লেখ করে দেয় যে উক্ত প্যাসেজে এই ওয়ার্ডটা কী হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু এই রুলসটা মাস্ট বি কাজে লাগবে। বাট যদি তোমাদের সিম্পল বলে যে ট্র্যাডিশন ওয়ার্ডটা কি, কোন পার্টস অফ স্পিচ, তখন সেটা এক কথায় নাম। বাট যদি একটা বলে যে এটা একটা প্যাসেজের লাইন, যদি বলে উক্ত উপরের প্যাসেজটা ট্র্যাডিশন কী হিসেবে ব্যবহৃত হয়েছে, কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে, তখন সেটা কিন্তু তোমাদের এইভাবে দেখে দেখে মেলাতে হবে। তো আশা করি তোমাদের সবাই ক্লিয়ার হয়েছে। তারপরে একটা আছে যে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে নাম বসে সর্বদা। এখন বলতে পারেন যে স্যার যে কোনো প্রিপোজিশনের পরে কি নাম বসে? আসলে সব প্রিপোজিশনের পরে সর্বদা যেটা থাকে সেটার নামই হয়। তাহলে একটা উদাহরণ দেখলে তোমার দেখা যাবে যে কি নেওয়া যায়। He lives in happiness. এখানে ইন কি, কিন্তু তোমার প্রিপোজিশন, তাহলে হ্যাপিনেস জিনিসটা কি হবে, জিনিসটা হয়ে যাবে নাউন। আশা করি তোমাদের সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার? প্রিপোজিশন দেখলেই তারপরে যে একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, এখানে কি লিখবো, আচ্ছা উপর থেকে তো ক্লিয়ার হয়েছে, উপরে একটা মুছে এখানে একটু লিখলাম। আরেকটা রুলস আছে লাস্ট, আচ্ছা নাউনের জন্য, যে ট্রানজিটিভ ভার্বের পরে ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসে। এখন সবাই বলবেন যে ভাই এখানে ট্রানজিটিভ ভার্ব জিনিসটা কি। এখন এটা ভার্বের আছে যে বিভাগ ভাগ আছে, তার মধ্যে আসে ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এখন আমি তোমাদের ওই বিষয় যাতে যাচ্ছি না, তোমাদের একটা যে একটুকুন বুঝলে তোমরা বুঝতে পারো যে কথা হচ্ছে ট্রানজিটিভ জিনিসটা কি। ট্রানজিটিভ জিনিসটা আচ্ছা তোমাদের একটা উদাহরণ দিলে তোমাদের জিনিসটা বোঝাতে আরো সুবিধা হবে। এর উদাহরণটা আগে দিই, তাহলে তোমাদের জিনিসটা বোঝাতে অনেক ইজি হবে। যেমন আচ্ছা মুছে দিই, যেমন she maintains formalities। এখানে একটা সেন্টেন্স লিখছি। আচ্ছা শোন, ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব মানে ভার্ব দুই প্রকার, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। এখানে ট্রানজিটিভ ভার্ব মানে এমন একটা ভার্ব বোঝায়, ট্রানজিটিভ ভার্বের বাংলা কি জানো, যে হচ্ছে সকর্মক ক্রিয়া। এখন এই ট্রানজিটিভ ভার্বটা এই জন্য যে হচ্ছে যে ভার্বের মানে যে অবজেক্টের সাথে যে গুরুত্বপূর্ণ মানে অবজেক্ট লাগবে, অবজেক্ট ছাড়া সে ভার্বটা কোনো কাজে দেবে না। অনেক এমন আছে যে হচ্ছে আই গো, আমি যাচ্ছি, এখানে কিন্তু গোটা তখন কিন্তু হবে ইন্ট্রানজিটিভ। কিন্তু এখানে যে হচ্ছে হি মেনটেন্স ফর্মালিটিস, এখানে যে এইটার ক্ষেত্রে এটা দরকার যে হি মেনটেন্স, মানে কি মানে সেটা ফর্মালিটি, যে সে একটা ভদ্রতা বজায় রাখে। এখানে এই যে ফর্মালিটির সাথে মেনটেন্সটা অ্যাটেক্টেড মানে এটা ছাড়া মানে ফর্মালিটি ছাড়া মেনটেন্সের কোনো গুরুত্বপূর্ণ মানে কোনো ভ্যালু নেই এক কথায় বলতে গেলে। সো এইটা এখানে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব তাই তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে শব্দটা কি বসে, নাউন বসে। এই জিনিসটা একটু তোমাদের এমন হতে পারে, বাট যখন হচ্ছে আমি তোমাদের যে ভার্বের ক্লাসিফিকেশনটা করাবো তখন দেখা যাবে জিনিসটা একদম সোজা ক্লিয়ার কাট হয়ে গেছে। আজকে যেহেতু আমি পার্টস অফ স্পিচের নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই তিনটা নিয়ে কথা বলছি, সো ওই দিকে বেশি না। এই যে এই ছয়টাই ছিল তোমার হচ্ছে নাউনের ব্যবহার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আশা করি যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে, বা কোনো প্রকার যদি সমস্যা হয় বা যে ভাই এটা বুঝতেছি না এটা বুঝতেছি না, অবশ্যই অবশ্যই আমাদের জানাবে। যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটাও হয়তো তোমাদের দিয়ে রাখি, যে তুমি ভাই এই যে যে এই
নাম্বারে যে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় তোমরা কন্ট্যাক্ট করতে পারবা, যে কোনো প্রকার ইংলিশ বা তুমি তোমাদের একটা ফিজিক্সের ক্লাস নেবো খুব শীঘ্রই, যে কোনো প্রকার সমস্যা তুমি এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবো। ইনশাল্লাহ কোনো পেমেন্ট লাগবে না, কোনো কিছুই না, ফ্রিতেই তোমাদের সমস্ত যা যাবতীয় প্রবলেম সলভ করে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি যে নাউনের ব্যবহারটা তো আমরা শিখলাম, এবার আসি আমরা অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভের ব্যবহারের ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভের এক অল্প কিছু রুলস আছে, যে তার মধ্যে একটা কি যে অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের পূর্বে বসে। এই জিনিসটা, এই যে কার পরে কি বসে, কার আগে কি বসে, এটা তোমাদের সকল ক্ষেত্রে লাগবে। তুমি যখন ক্লজ করবা, এই সেম রুলস দিয়ে তুমি সব ক্লজ কাজে লাগাতে পারবা। তুমি যখন হচ্ছে ফ্রেজ করবে, তখন এই এক রুলস দিয়ে সব ফ্রেজ করতে পারবা। আমি তোমাদের এক এক করে ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিটা ক্লাসে নেওয়ার। এখন এইটা মেন, এইটা তোমাদের মূল ফিট। এইটা যা ক্লিয়ার থাকবে সে নাম, সে হচ্ছে তোমার পার্সিপেসিভ বলো, ফ্রেজ বলো, ক্লজ বলো, তার কাছে এগুলো একদম ইজি ইজি হয়ে যাবে। আচ্ছা, নাউনের পূর্বে বসে, তাহলে নাউনের পূর্বে তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যেমন she likes cultural dress, যেমন she likes cultural dress। এখন এখানে এখানে কি তোমরা বলতে পারবে এখানে যে নাউন কোনটা? নাউন বলতে আমরা কি বুঝছি? নাউন, নাউন মানে কি নাম। তাহলে এখানে কি বলতো, এখানে যে এইটা তো প্রথমে যেটা আছে এটা তো নাউন, বুঝতেই পারতেছি না। আরেকটা কি নাম আছে, দেখা হচ্ছে ড্রেস। ড্রেস কি মানে জামা, একটা নাম, এটা কিন্তু নাম। এখানে এটা তো বোঝা যাচ্ছে ভালো, লাইকস মানে ভাব, পছন্দ করি মানে ভাব। কিন্তু এইটাকে, এটা কি তোমরা কিছু বলতে পারবে? এই যে আমরা সব এই যে এই রুলসটা যার মাথায় থাকবে যে নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এইটা কি বলতো? অ্যাডজেক্টিভ। এই জিনিসটা বোঝাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি এখানে ইজিলি ক্যাপচার করতে পারবে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে এটা নাউন, এটা নাউন, এটা। আর নাউনের ক্ষেত্রে আরেকটা জিনিস বলি যে সব থেকে এটা হচ্ছে একদম সব থেকে জিরো লেভেলের, যেটা বলে যে কোনো কিছুকে কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে নাউন। যেটা হচ্ছে শি লাইকস কালচারাল ড্রেস। তাহলে কে মানে কি বা কে, কাকে বা কি, কাকে দ্বারা বা প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা, হোয়াট দ্বারা, হোয়াট বা হু দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় তখন সেটা নাউন। যেমন হু লাইকস কালচারাল ড্রেস, শি। যেমন হচ্ছে শি লাইকস হোয়াট, দেখছো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা হবে নাউন। এটা এটা হয়তো বলা উচিত ছিল, বাট মনে হয়েছে যে এটা ইজি। তাও কারোর যদি মনে এটা জিনিসটা যদি জানা না থাকে জেনে নিলে আশা করি বুঝতে সুবিধা হবে সবার। তাহলে বুঝতে যে নাউনের পূর্বে সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তার পরবর্তীতে আরেকটা রুলস আছে যে বি ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসে। যে বি ভার্বগুলো কি তোমরা কি জানো? আশা করি অনেকেই জানো, অনেকেই নাও থাকতে পারে। ওই যে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, আর, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, এইগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলোকে লিখে দেবো। আচ্ছা, একটু এ করে দিই তাহলে সবাই বুঝতে ইজি হবে। এম, ইজ, আর, ডট 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 ডট। আশা করি সবাই জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। তারপরে আচ্ছা, এর একটা উদাহরণ তোমাদের দেখাই। একটা উদাহরণ তোমাদের দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। যে যেমন শি, একটা একদম ইজি পিজি দেখে একটা দেখ যে শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। আচ্ছা, এখানে কিন্তু তোমার অনেকে মনে হতে পারে যে ভাইয়া আচ্ছা এই রুলসটা শেষ করে বলছে যে বি ভার্ব। তাহলে এখানে কি ভাব, এই যে ইজ আছে তাহলে ইজ, এটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে সর্বদা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ক্লিয়ার? আচ্ছা, তুমি হয়তো এখানে বলতে পারো যে হ্যাঁ কালকে তো আমরা শিখছিলাম বা গত ক্লাসে আমরা শিখছিলাম যে কোনো কিছুর শেষে যদি ফুল থাকে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়েছে, আমি কই সূত্রে খাটতে পারবো না? সেম কথাই পারবা, কিন্তু এটা সব ক্ষেত্রে কাজে দিবে না। বুঝছো? সব ক্ষেত্রে এটা কাজে দিবে না। হয়তো তুমি বুঝতেছো এখন যেটা ম্যাক্সিমাম তো দিচ্ছে, এটা কেন দিবে না? এই যে দিবে না, এখন এর কোনো মানে উত্তম নাই। বুঝছো? এখন তোমার এইটাই রুলস। তুমি যখন একটা সিঙ্গেল স্পেসিফিকভাবে একটা ওয়ার্ড দিবে তখন তুমি এটাই মাথায় রাখবে যে যে গত ক্লাসে আমরা যেগুলো শিখছি ওই ফর্মটা মুখস্থ করতে হবে। আর এইটা এইটা মূল, এটা কিন্তু মেন, এটা তোমার সকল ক্ষেত্রে কাজে দেবে। বা এই শুধু তুমি যদি এইটাই কভার করো এটাই তোমার সব হবে। কিন্তু ওই শুধু ওই বললাম যে শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দিলে তখন আগের এটা লাগে।
আর এমনি নর্মাল যাবতীয় অল থিংস এই জিনিসটাই তোমার কাজ করবে। আচ্ছা অ্যাডজেক্টিভ গেল, এবার আসি অ্যাডভার্ব। অ্যাডভার্বের ব্যবহার, আচ্ছা অ্যাডভার্বের যে কিছু ব্যবহার আছে তার মধ্যে অ্যাডভার্বের অল্প কিছু ব্যবহার আছে। আচ্ছা নাউন এটা তো হয়ে গেছে, অ্যাডভার্বটা উপরে লিখে দে, ধরবে না ইস। আচ্ছা সমস্যা নেই, মুছে দিলাম, আশা করি তোমাদের সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে। অ্যাডভার্বের খুব বেশি না, তিনটার মতন মেবি। অ্যাডভার্বের ব্যবহার প্রথম নম্বরে আসে যে ভার্বের পূর্বে বা পরে, এটা তোমার হচ্ছে সেন্টেন্স অনুযায়ী, বাট ম্যাক্সিমাম দেখা যায় ভার্বের পূর্বে বা পরে সাধারণত কি বসে, যে অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব জিনিসটা কি জানো, যে অ্যাডভার্ব মেইনলি সাধারণত যে এমন একটা ওয়ার্ড যেটা তোমার দিলেও হয়, এমন একটা মানে অনেক সময় দেখা যায় না কিছু সেন্টেন্সে যে একটা ওয়ার্ড থাকলেও হয় না থাকলেও হয়, যেরকম সাডেনলি আই গো দেয়ার, এখানে আমি হঠাৎ করে কিন্তু সাডেনলি ওই যে বলছিলাম যে কোনো শেষে যদি এলআই যুক্ত হয় তখন সেটা হয়, মানে যে সাডেনলি আই গো দেয়ার, এখানে সাডেনলি প্রথম ব্যবহৃত হয়েছে। আবার এটা তো আমি লাস্টও দিতে পারি যে আই গো দেয়ার সাডেনলি, বা যে কোনো কিছু হতে পারে, তাই ওই হিসেবে বলা হয়। এখানে অনেকগুলো রুলস আছে, সবগুলো বললেই থাকবে, তাই বলছি এখানে সাডেনলি কিন্তু না দিলেও কিন্তু ওয়ার্ডটা ফুলফিল হয়। বাট অন্যান্য ক্ষেত্রে যে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বা নাউন না দিলে কোনো একটা পরিপূর্ণ কিন্তু হয় না, কিন্তু অ্যাডভার্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডভার্বটা না থাকলেও পুরো সেন্টেন্সটা পরিপূর্ণ থাকে। আচ্ছা চলো দেখা যায় যে ভার্বের পরে বা পূর্বে। আচ্ছা ভার্বের পরে বা পূর্বে, তাহলে ভাই একটা উদাহরণ বলেন, উদাহরণ বললে অনেক ইজি হয়ে যাবে, অবশ্যই অনেক ইজি হয়ে যাবে জানি। যেমন শি সিং, সিং হবে না, কি বল সিংস হবে, কিন্তু কেন বলতো, তাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে এস বাই এর যোগ হবে, তাই শি সিংস সুইটলি। আচ্ছা অনেকের জন্য আপনি এই করবেন না যে ভাই আপনি সব কিছু শিশি দিচ্ছেন কেন, কি কেন দিচ্ছেন না, মানে যেগুলো সাধারণত যে গান কি ছেলেরা কতই বা গান, ম্যাক্সিমাম দেখা যায় মেয়ে টাইপের, কেউ অফেন্সলি কেউ নিয়ে না, জাস্ট আই এম জাস্ট কিডিং। আচ্ছা সি সিং সুইটলি, তাহলে এখানে এখানে ভার্ব কি, অবশ্যই সিং, সি কি অবশ্যই নাম, অবশ্যই ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে আবার এলওয়াই যুক্ত আছে, এলওয়াই যুক্ত হলেই তো সকল সময় নামের যদি সিঙ্গুলার হতো, এখন জাস্ট ভার্বের শেষে যুক্ত হয়েছে, তাই এটাকে অ্যাডভার্ব। এখন এখানেও দেখো যে হচ্ছে সি সিং, সে গান গায়, কিভাবে গান গায় এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট না, সে গান গায় ঠিক আছে, সে গান গায়, কিন্তু যদি এখানে যদি একটা ওয়ার্ড দিতাম যে সে উক্ত গানটা গায় বা একটা স্পেসিফিক গান দিয়ে দিতাম, তাহলে কি সেখানে উক্ত গানটা তো একটা ইম্পর্টেন্ট ছিল রুলস, কিন্তু এখানে কীভাবে গান গায় এটা তো খুব ইম্পর্টেন্ট না, মানে না হলেও কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হয়, যে সি সিংস পরিপূর্ণ না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু হয় না এটা। সো আশা করি জিনিসটা বুঝছো। আচ্ছা তারপরে সে অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ এর পূর্বে বসে, অ্যাডজেক্টিভের পূর্বে বসে, আর অ্যাডজেক্টিভের পরে কি বসে বলো তো, নাউন বসে, কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ক্লিয়ার হতে হবে, এই জিনিসটা আমি আমাদেরকে লিখে দেবো যে এই যে প্রথমে নাউন, তারপরে একটা সেন্টেন্স দিলে সেটা আগে হিসাবে, আচ্ছা তোমার আগে আগে এই আরেকটা রুলস দিয়ে এটা আগে শেষ করি, তারপরে ওই জায়গায় সেটা চাই যে হচ্ছে, যেমন এর একটা উদাহরণ দাও, যেমন সে আচ্ছা সব সে দিনের ওটা হি দেয়, হি ইজ truly happy, happy। আচ্ছা এখানে কি বলছি বলো তো, এখানে বলছি যে অ্যাডজেক্টিভের পূর্বে বসে, এখানে অ্যাডজেক্টিভ কি তোমরা কি বলতে পারবে, ওই যে সিঙ্গেল ওয়ার্ডে করে তুমি নর্মালি ভাবো যে শি মানে কি সে, তাহলে এটা কি, এটা অবশ্যই নাম, ইজ কি এখানে হচ্ছে ভার্ব। আচ্ছা তারপর কি যে হ্যাপি, ট্রুলি কি আমরা এখন বুঝতে পারতেছি না, হ্যাপি কি, হ্যাপি মানে খুশি, তাহলে এটা কি একটা দোষগুণ একটা ইয়ে বুঝতে, তাহলে এটা কি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু নর্মাল সেন্সে বোঝা যায়। আচ্ছা তুমি এটা কিন্তু এই রুলসের যদি বলো ভাই আমরা আগের রুলসও খাটাতে পারি, হ্যাঁ এই যে ভার্বের পরে বসছে, ঠিক আছে ভালো। আচ্ছা আবার অনেকের মনে হতে পারে যে ভাই
আগে তো দেখছিলাম যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, আগে দেখেছিলাম, তাহলে এখানে তো বি ভার্ব ইজ, বি ভার্বের পরে কেন অ্যাডজেক্টিভ বসলো না? এই যে জিনিসটা এখানে, যে এটা এখানে কিন্তু এটা কি মাস্ট, এখানে কিন্তু এটা পরে দিয়ে হচ্ছে যে হি ইজ হ্যাপি ট্রু, হতো না সেন্টেন্সটা? অবশ্যই কিন্তু হতো। তো এখানে এটা জাস্ট কি বলা যায় যে বসছে, তা এখন ওই হিসাবে যে তোমাদের অ্যাডজেক্টিভ এখানে দেখতে হবে, আগে দেখতে হবে তোমাদের অ্যাডজেক্টিভ কোনটা। তুমি একবারে দেখলে কোন কয়টা চেন, যেখানে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এই তিনটা কিন্তু আমরা দেখলেই চিনছি। আমাদের কি আছে এই রুলস বা কোনো কিছুকে আমাদের মাথায় খাটানো লাগছে, ওই জিনিসটা দেখার পরে তারপরে তুমি দেখবা যে আচ্ছা আগে অ্যাডজেক্টিভটা দেখবা, মানে আগে হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা দেখবা, তারপরে দেখবা। তাহলে কি, তাহলে প্রসেসটা একবার ঠিক থাকলে তোমাদের জিনিসটা ইজি হবে। দেখছি একটু কিন্তু অনেকে কিন্তু ঘুরাই যাবে, যেটা আমরা আগে বলছি দেখছি বিভাগের পরে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ বিভাগের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, যদি ট্রুলিটা লাস্টে হতো তাহলে কি অ্যাডজেক্টিভ বসতো না? বসে অবশ্যই, কিন্তু এটা আগে দিছি জাস্ট ওই হিসাবে। আচ্ছা আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের প্রথমেও মাঝে সাথে বসে। ওই যে প্রথমে বলছিলাম যে সাডেনলি আই গো দেয়ার, সাডেনলিটা প্রথমে না, প্রথমে বসতে পারে, শেষেও বসতে পারে। আচ্ছা লিখি যে সেন্টেন্স এর প্রথমে বা শেষে, যেমন যেমন আচ্ছা ওটা একটা থাক, আমরা একটা কিছু দেওয়া যায়। সাডেনলি বানাবি, ঠিক আছে? আচ্ছা আমরা একটা দিই যে unfortunately he passed away, বা সাডেনলি পাস্ট বা কিছু একটা দিলাম, এটা প্রথমে হয়েছে, এটা কিন্তু লাস্টে দিতে পারতাম এই সেন্সে, বুঝছো? আচ্ছা এবার আমরা একটা দেখি যে যে এটা গেল ভার্ব, অ্যাডভার্ব গেল, অ্যাডজেক্টিভ গেল, নাউন গেল। এবার আমরা যে রুলসটা আসবো যে ওই যে যেটা বলছিলাম যে কখন অ্যাডজেক্টিভ বসে কখন অ্যাডভার্ব বসে, তাহলে আমরা প্রথমে কি বসে বলো তো? প্রথমে কিন্তু বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রথমে অবশ্যই প্রথমে বসবে নাউন প্লাস আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে কি ইজি হবে, যেমন হি ইজ এ গুড, হি ইজ এ গুড বয়, তাই তো? তাহলে এখানে কি প্রথমে নাউন, তারপরে ভার্ব, প্রথমে সবসময় আগে আর্টিকেল, আর্টিকেলের পরে কি বসে বলো তো? আর্টিকেলের পরে যখন তোমরা আবার এই যে প্রথমে যে রুল শিখাইছিলাম যে আর্টিকেলের পরে সর্বদা নাউন বসে, এমন কিন্তু না, আর্টিকেলের পরে নাউন বসবে কিন্তু তার আগে আছে অ্যাডজেক্টিভ বসতে পারে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, বুঝছো? এটা কিন্তু ক্লিয়ার। আর্টিকেলের পরে যদি নাম জাতীয় কিছু থাকে তখন সেটা অবশ্যই, মানে আর্টিকেলের পরে, আচ্ছা আচ্ছা ক্লিয়ার করে দিই, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা কি নাউন, কিন্তু আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, কিন্তু আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরটা অ্যাডজেক্টিভ, তারপরটা নাউন। ক্লিয়ার? আশা করি সবাই জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।